Assalamu alaikum. Welcome to our digital platform Zoom online lecture. BBA Honors Part 1 Management ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে যেসব শিক্ষার্থী রয়েছে তোমাদের জুম অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমার সাবজেক্ট ব্যবসা পরিচিতি। আমরা আজকে ষষ্ঠ লেকচারে চলে আসছি। শিক্ষার্থীরা তোমরা জানো ধারাবাহিকভাবে লেকচারগুলো আমরা দিয়ে যাচ্ছি, যে প্রত্যেকটি লেকচারই চ্যাপ্টার ওয়াইজ এবং ভাইটাল পয়েন্ট বলতে যা বোঝায় আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা আশা করি সেগুলো বুঝতেছ এবং আমাদের লক্ষ্য হলো যে সামনে যে পরীক্ষাগুলো আসছে সে পরীক্ষাগুলোতে আমরা একটা প্রস্তুতি দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিক হয়ে এই শিক্ষা কার্যক্রম চালু রেখেছে। এই দুর্যোগকালীন সময়েও আমরা প্রযুক্তির ব্যবহার, আমরা যুগ উপযোগী ব্যবহারের দিকে তাকাচ্ছি। তো সে লক্ষ্যে শিক্ষার্থীরা তোমাদের ষষ্ঠ ক্লাসে আজকে চলে আসছি। তোমাদের জয়েন্ট স্টক কোম্পানি দিয়ে আমরা আজকে শুরু করব, যাতে তোমরা বিষয়টা বুঝতে পারো। সেজন্য তোমাদের কিছু স্লাইড তৈরি করেছি। আমরা আলোচনায় যাব। আমরা বিগত দিনে তোমাদেরকে ব্যবসায় পরিবেশ, বাণিজ্য, শিল্প, এক মালিকানা, অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ, তারপর অংশীদারদের প্রকারভেদ আমরা শিখেছি। তারপর আমরা ওখানে বিভিন্ন ক বিভাগের যে প্রশ্নগুলো রয়েছিল সেগুলো থেকে আমরা শিখতে পেরেছি। তো আমরা এখন কোম্পানি একটি বড় চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে আমরা বাকিটা আয়ত্তে নেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতেছো। দূর দূরান্তে যেসব শিক্ষার্থী রয়েছে তোমরা এই ডিজিটাল প্ল্যাটফর্ম জুম অনলাইন ক্লাসে তোমাদের আসার জন্য আবারও তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা আজকের ক্লাসে আমরা স্লাইডের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করতেছি। শিক্ষার্থীরা, তোমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্ম জুম অনলাইন লেকচার আমাদের আজকে যৌথ মূলধনী কোম্পানি সংগঠন অধ্যায় থেকে আমরা আলোচনা করব। তোমাদের এই অধ্যায় থেকে বিস্তারিত আমাদের জানার জন্য আমাদের যেটা করতে হবে, শুরু থেকে আমরা প্রত্যেকটি বিষয়ের তোমাদের আলোচনা করেছিলাম। তোমরাও সেখানে অংশগ্রহণ করেছিলে। আমরা সে বিষয়টি যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে আমরা বলছিলাম যে 1994 সালের কোম্পানি আইনে যে কোম্পানিটি গঠিত হবে সেটির কৃত্রিম সত্তা থাকবে, চিরন্তন অস্তিত্ব থাকবে, সেটি নিজ নামে পরিচালিত হবে, নিজস্ব সিলমোহর ব্যবহার করবে। তো আমরা পরবর্তী ক্লাস লেকচার আমরা যেটা কোম্পানি সংগঠন তোমরা দেখতেছ, আমরা খ বিভাগ এবং গ বিভাগ এই দুটো বিভাগ নিয়ে আমরা আলোচনা করব। খ বিভাগ, ঘ বিভাগ তোমরা জানো। ক বিভাগের আলোচনা আমরা আগেই সেরে নিয়েছি। তো সেক্ষেত্রে আমাদের প্রথম কোশ্চেন হলো পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য সমূহ। দেখো, পাবলিক লিমিটেড কোম্পানির যেসব বৈশিষ্ট্য আমরা এখানে তুলে ধরেছি, তোমরা সেগুলো ভালোভাবে আয়ত্ত করবে, কেননা এটা গঠন প্রণালী দিয়ে আমরা শুরু করব। পাবলিক লিমিটেড কোম্পানি তোমরা জানো, গঠন করতে আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হবে। তাকে কি কি করতে হবে? তাকে নিবন্ধন করতে হবে, তাকে দুটো দলিল প্রস্তুত করতে হবে, হ্যাঁ, তার উদ্যোক্তা 7 জন সে রেডি করতে হবে, তারপর তার পরিমেল নিয়মাবলী, স্মারকলিপি, এই দুটো দলিল প্রস্তুত করবে। এরপর নিবন্ধকের কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করে তারা নিবন্ধন নিবে।
এবং নিবন্ধন নিলেই তারা কাজ শুরু করতে পারবে না, তোমরা জানো। এখানে তাদের কার্যারম্ভের অনুমতিপত্রের প্রয়োজন হবে, তাই নাকি? কার্যারম্ভের অনুমতিপত্রের জন্য তাকে বিবরণপত্র বিবরণপত্র প্রচার করতে হবে। তোমরা জানো বিবরণপত্র একটি প্রচারণা, যেখানে শেয়ার হোল্ডার যারা জনসাধারণ নিকট শেয়ার ক্রয় বিক্রয়ের যে বিষয়টা আহ্বান জানানো হয়, সেটাই বিবরণপত্র। তো এই কার্যারম্ভের অনুমতিপত্রের মাধ্যমে এই তার গঠন প্রণালী শেষ করবে। এটা অনেকটা অন্য কোম্পানি থেকে বেশ জটিলই রয়েছে, মানে সকল ধাপ তাকে অতিক্রম করতে হবে। তারপর আসো সদস্য সংখ্যা। দেখো, সর্বনিম্ন সদস্য 7 জন এবং সর্বোচ্চ কত হবে? তাহলে সর্বোচ্চ হবে স্মারকলিপিতে বর্ণিত যে শেয়ার সংখ্যা উল্লেখ থাকবে, নির্দিষ্ট যেটা উল্লেখ থাকবে এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। স্মারকলিপি সংশোধন করে শেয়ার সংখ্যা পরিবর্তন করা যাবে, অন্যথায় করা যাবে না। তো এখানে সর্বনিম্ন সদস্যটা তুমি মনে রাখবে 7 জন সদস্য, আর সর্বোচ্চ স্মারকলিপিতে উল্লেখ রয়েছে যে শেয়ার সংখ্যা, সেই সংখ্যা দিয়ে তোমরা এটা গঠন করবে। তারপর আসো বৃহদায়তন প্রতিষ্ঠান। তোমরা দেখো লার্জ স্কেল অর্গানাইজেশন গুলো কিভাবে হয়। সদস্য সংখ্যা বেশি হওয়ার জন্য এটা একটি লার্জ স্কেল সংগঠনে পরিণত হয়, মূলধন সংগ্রহের সুযোগ থাকে, একটা বড় ধরনের মূলধন তারা একত্র করতে পারে, ফলে তাদের সেবাগুলো কান্ট্রি ওয়াইড থেকে ওয়ার্ল্ড ওয়াইড পর্যন্ত তাদের ছড়িয়ে দিতে পারে। তো এই আয়তন সম্ভব কোম্পানি সংগঠনের বৃহৎ আয়তনে এই পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করতে পারে। তো তারপর আসো বিবরণপত্র। আমরা কিছুক্ষণ আগে আমরা তোমাদের বিবরণপত্র নিয়ে বলছিলাম যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের উদ্দেশ্যে বিবরণপত্র তৈরি বা প্রচার করে থাকে। তো কোম্পানির গঠনকালে নিজেদের মধ্যে হতে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করা সম্ভব হলে সেক্ষেত্রে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের জন্য বিবরণপত্র, বিকল্প বিবরণপত্র তৈরি করতে হয়। যদি কোনো কর্মে যদি নিজেরাই সংগ্রহ করতে পারে, সেক্ষেত্রে একটা বিকল্প বিবরণপত্র তৈরি করবে কার্যারম্ভের অনুমতিপত্রের জন্য। তাহলে কার্যারম্ভের অনুমতির জন্য এই বিবরণপত্র প্রচার করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা তাহলে এখানে মনে রাখবে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমাদের এখানে পাবলিক লিমিটেড কোম্পানির গঠন প্রণালী খেয়াল রাখলে সেখানে দলিলগুলো প্রস্তুত করে নিবন্ধন করবে, কার্যারম্ভের অনুমতি নিবে, সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ স্মারকলিপিতে শেয়ার সংখ্যা দ্বারা নির্দিষ্ট থাকবে। বৃহৎ আয়তন প্রতিষ্ঠান কেমনে হবে? এটা মূলধন গঠন করার সুযোগ থাকে, সদস্য সংখ্যা অধিক থেকে, অধিক সদস্য সংখ্যা থাকার ফলে মূলধন যোগান দেওয়া সম্ভব হবে, তাই নাকি? তাহলে সেক্ষেত্রে বৃহৎ আয়তন প্রতিষ্ঠান। তারপর বিবরণপত্র। বিবরণপত্র আমরা জানি কেবলমাত্র পাবলিক লিমিটেড কোম্পানিকে বিবরণপত্র প্রচার করতে হয়। আবার যদি কোনো সময় তার প্রয়োজন নিজেরাই যোগান দিতে পারে মূলধনটা, তাহলে কি করবে? বিকল্প বিবরণপত্র প্রচার করবে। তো আমরা এভাবে প্রত্যেকটা বিষয় যদি আমরা খেয়াল রাখি, তাহলে দেখবা যে তুমি ভালো রেজাল্ট দিকে যেতে পারছো। তারপর শেয়ার মূলধনে আসো। শেয়ার মূলধন আমাদের শেয়ার কাকে বলে? যে ক্ষুদ্র ক্ষুদ্র মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র একক, তার প্রত্যেকটি এককে এক ভাগের শেয়ার বলা হয়, প্রত্যেকটি এককে শেয়ার বলা হয়। তাহলে শেয়ার মূলধন অনেক বেশি, এটার শেয়ার মূলধন বেশি থাকে। নতুন শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করা হয়, তাহলে শেয়ারগুলো বিক্রয় করে এরা মূলধন সংগ্রহ করে। তো শেয়ারের মাধ্যমে এরা মূলধন যোগান দেয় শেয়ার বিক্রয়ের মাধ্যমে, আর এটা সেটা জনসাধারণের নিকট বিক্রয় করে থাকে। তারপর আসো শেয়ারের হস্তান্তর যোগ্যতা। আমরা প্রাইভেটের ক্ষেত্রে, পাবলিকের ক্ষেত্রে দেখা যাবে যে পাবলিক লিমিটেড কোম্পানি সে শেয়ার হস্তান্তর করতে পারে, আর প্রাইভেট লিমিটেড শেয়ার হস্তান্তর করতে পারে না। তাকে আইনি এই অধিকারটা দেওয়া হয়েছে। তাহলে এটাও একটা পার্থক্যের বিষয় কিন্তু, যে শেয়ারের হস্তান্তর যোগ্যতা। শেয়ারের হস্তান্তর যোগ্যতার বিষয়টা লক্ষ্য রাখতে হবে তোমাকে। তারপর আসো বিধিবদ্ধ সভা। বিধিবদ্ধ সভা, পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধন পাওয়ার পর সে কার্য আরম্ভ করবে। এরপর তার পরবর্তী 180 দিনের মধ্যে তাকে বিধিবদ্ধ সভা আহ্বান করতে হবে। এই বিধিবদ্ধ সভা আহ্বানে যদি সে ব্যর্থ হয়, তো তার কোম্পানি থাকবে না, বিলুপ সাধন হতে হবে। কেন বিধিবদ্ধ সভা মানে তা আইনগত সবাই তাকে করতে হবে, বিধিবদ্ধ সভার বিধিবদ্ধ বিবরণী প্রস্তুত করতে হবে। তাহলে
আইনগত বিধিবদ্ধ যেটা আইনগত রয়েছে, কমপক্ষে 1 মাস অনূর্ধ্ব 6 মাসের মধ্যে তাকে এই সভা আহ্বান করতে হয়। এবং আহ্বান করে এই বিবরণী কার নিকট জমা দিতে হবে? নিবন্ধকের নিকট জমা দিতে হবে। বোঝা যাচ্ছে বিষয়টা? তাহলে তোমাদের বিধিবদ্ধ সবার বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে। তারপর আসো সদস্যদের দায়। আমরা জানি আগের বিষয়গুলো সদস্যদের দায় ছিল এক মালিকানায় অসীম ছিল, অংশীদারে অসীম ছিল। তারা তাদের ব্যক্তিগত পারিবারিক সম্পত্তি পর্যন্ত দায়বদ্ধ থাকতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা যেটা মূলধন দিবে, যেটুকা তারা মূলধন বিনিয়োগ করবে, ওর মধ্যেই তাদের দায় সীমাবদ্ধ থাকবে। ঠিক আছে? তাহলে সদস্যদের দায় তোমরা জেনে নিলা সসীম, মূলধন পর্যন্ত সীমাবদ্ধ। তারপর আসো গণতান্ত্রিক ব্যবস্থাপনা। গণতান্ত্রিক ব্যবস্থাপনা বিষয়টা এরকম, ডেমোক্রেটিক ম্যানেজমেন্ট বিষয়টা হলো যে অধিকাংশ সিদ্ধান্তের যে অধিকাংশ সদস্যদের যে মতামত সেভাবেই গ্রহণ করতে হবে। হ্যাঁ, কোন রকম স্বেচ্ছাচারিতার সুযোগ থাকবে না, একঘেয়ামিত্বের সুযোগ থাকবে না, অটোক্রেটিক এখানে অটোক্রেসি অ্যাপ্লাই করা যাবে না। স্বাভাবিকভাবেই তোমাকে সদস্যদের যে মতামত, অধিকাংশ সদস্যরা কি চাচ্ছে, অধিকাংশ সদস্যদের মতামত কি, তাকে প্রাধান্য দিয়ে ডিসিশন গুলো নেওয়া হবে। ভোটাভুটি হোক, যাই হোক, সিদ্ধান্তের ক্ষেত্রে ভোটাভুটি করে নিতে হবে। মানে সকলে কিভাবে চাচ্ছে, অধিকাংশ সিদ্ধান্ত কিভাবে সদস্য কিভাবে চাচ্ছে, সেটার দিক লক্ষ্য রাখতে হবে। তারপর আসলে চিরন্তন অস্তিত্ব। আমরা বলছি যে অন্যান্য ইয়াতে দেখা যাচ্ছে যে একজন সদস্য অংশীদারের সদস্য মারা গেলে এটা বিলোপ সাধন হয়ে যায়, কিন্তু এখানে বলছে যে কৃত্রিম সত্তার অধিকারী। হ্যাঁ, তাহলে মালিক হতে প্রত্যেকটা শেয়ার হোল্ডার হতে এর সত্তা সম্পূর্ণ পৃথক, এর নিজ নামে পরিচালিত, এর নিজের সিলমোহর রয়েছে, বিধায় এর অস্তিত্ব চিরন্তন প্রকৃতির। এর অস্তিত্ব চিরন্তন প্রকৃতির। তাহলে আমরা এই বিষয়গুলো যদি পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মনে রাখতে পারি, তাহলে সহজেই আমরা কোনটা কোনটা প্রাইভেটে নেই সেগুলো আমরা বের করতে পারবো। প্রাইভেটের মধ্যে আমরা যখন যাব তখন সহজেই বের করা যাবে। আবার যদি পার্থক্য আসে, সেক্ষেত্রে এখান থেকে কতগুলো পার্থক্য বের করা যাবে। এখান থেকে পার্থক্য বের করা যাবে, সদস্য সংখ্যা দিয়ে পার্থক্য বের করা যাবে। এখান থেকে বিবরণপত্র দিয়ে পার্থক্য বের করা যাবে। তারপর তোমার শেয়ার মূলধন দিয়ে পার্থক্য বের করা যাবে, শেয়ার হস্তান্তর যোগ্যতা। প্রাইভেটে তো হস্তান্তর যোগ্যতা নেই, অযোগ্য সে। তারপর বিধিবদ্ধ সভা, পাবলিককে আহ্বান করতে হয়। তারপর সদস্যদের দায়, ওখানেও দায় দিয়ে পার্থক্য হবে না। বাকি দুইটাই রয়েছে, দুই কোম্পানির রয়েছে চিরন্তন অস্তিত্ব, গণতান্ত্রিক ব্যবস্থাপনা, এগুলো রয়েছে দুই কোম্পানির, এগুলো পার্থক্য নেই। তো তা তোমরা পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য সমূহ আজকে জানলা এবং এটা পড়ে রেডি রাখবে। নেক্সট আমরা দেখব কোম্পানি সংগঠনের প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য সমূহ। তাহলে তোমরা মনে হয় যে পেরেই যাবে এখন। গঠনের ক্ষেত্রে কি বলবে, এখানে স্মারকলিপি পরিমেল নিয়ম বলে প্রস্তুত করবে, কিন্তু সে এখানে কিন্তু নিবন্ধন নিয়ে এই কাজ শুরু করতে পারবে এবং তার গঠনের ক্ষেত্রে কিন্তু জটিলতা কম হয়ে গেল তাহলে। এবং তার এই যে 2 জন সদস্য সর্বনিম্ন এবং সর্বোচ্চ তার কত সদস্য, সদস্য সংখ্যা সর্বোচ্চ তার 50 জন। বোঝা যাচ্ছে বিষয়টা? তার সদস্য সংখ্যার একটা বিষয়, মূলধন 50 জন সদস্য যেভাবে মূলধন দেওয়া দরকার সেটা এটা পাবলিকের মতো হবে না। তারপর আসো শেয়ার অহস্তান্তরযোগ্য, তার মানে কি, তাকে শেয়ার হস্তান্তর করতে পারে না সে। আর কে পারে? পাবলিক লিমিটেড কোম্পানি পারে। পরিচালক, তোমরা জানো যে প্রাইভেট লিমিটেড কোম্পানি সর্বনিম্ন পরিচালক 2 জন, আর পাবলিকের সর্বনিম্ন পরিচালক কত? 3 জন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু যদি তুমি পরিচালক সংখ্যা পরিবর্তন করো
তোমরা সিকিউতে ইয়াতে ইন্টারমিডিয়েট সিকিউতে তোমরা দেখছো যে পরিচালক সংখ্যা 2 জন থেকে 3 জন উন্নীত করার একটা চিন্তা ভাবনা করেছে। হ্যাঁ, তখন কিন্তু সে প্রাইভেট থেকে পাবলিকে যেতে চাচ্ছে। প্রস্তাবিত কোম্পানি কোনটি? তখন তোমাকে বলতে হতো কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি। বুঝতে পারছো বিষয়টা? তো কার্যারম্ভর ক্ষেত্রে আমরা কি বলবো? কার্যারম্ভের ক্ষেত্রে আমরা বলবো এই কথাই যে নিবন্ধন পেয়ে সে কাজ শুরু করে দিতে পারবে। কে? পাবলিক লিমিটেড, প্রাইভেট লিমিটেড কোম্পানি। নিবন্ধন পেয়েই সে কার্যারম্ভ করতে পারবে। আর সদস্যদের দায় সসীমই থাকবে এটা। আর প্রাইভেট লিমিটেড কোম্পানি তোমাদের বলতেছি, এখানে নাম দেখলেই আমরা বুঝতে পারবো এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। দুটো সাইনবোর্ড পাশাপাশি থাকলে অবশ্যই যেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি সেখানে প্রা বাংলায় থাকলে প্রা, ইংরেজি থাকলে পিবিটি শব্দটি লেখা থাকতে হবে। হ্যাঁ, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সে আর পাবলিক লিখবে না। হ্যাঁ, সে সরাসরি লিখবে তোমার যেমন মেসার তোমাদের এবি কোম্পানি লিমিটেড, এবি কোম্পানি লিমিটেড, তারপর সহজভাবে বলে দিবে এবি কোম্পানি লিমিটেড। তাহলে তুমি বুঝবা যে এটা পাবলিক লিমিটেড কোম্পানি। আর প্রাইভেট লাগলে এবি প্রাইভেট লিমিটেড কোম্পানি। হ্যাঁ, তখন কিন্তু তোমার কিন্তু ওই সে কিন্তু লিমিটেড কিন্তু দুইটাই থাকবে। বুঝেছো সেটা? লিমিটেড শব্দটা দুইটারই থাকবে, কিন্তু এটার পরিবর্তনটা এতটুকু হবে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা তো ষষ্ঠ লেকচারে আজকে আসছো। আশা করি তোমরা বই সম্পর্কে বেশ ধারণা নিয়ে ফেলছো। তোমরা পরবর্তী যে লেকচারগুলো আছে সেগুলো শুনে ফেলবে এবং সেগুলো আয়ত্তে নিয়ে প্রস্তুতি নিবে। নেক্সট আমরা দেখি পরবর্তী স্লাইডে আমাদের কি রয়েছে। প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর। দেখো, প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর। এখানে বিশেষ প্রস্তাব গ্রহণ। তোমার প্রাইভেট লিমিটেড কোম্পানি তুমি করলা, প্রথমত দেখলা যে কেমন আমি ব্যবসা, আমার চিন্তা চেতনা কতটা বাস্তবায়ন করা সম্ভব। তুমি স্বল্প পরিসরে শুরু করলা, তোমরা দুইজন বন্ধু মিলে এটা শুরু করতে পারলা। আইন 1994 সালে কোম্পানি আইনে নিবন্ধন করে শুরু করলা। কিন্তু এক পর্যায়ে দেখলা যে তোমাদের চাহিদা শুধু স্থানীয় বাজারই নয়, এর চাহিদা সারা দেশব্যাপী রয়েছে। হ্যাঁ, প্লাস আজকে যে বিশ্বায়নের যুগ, সারা বিশ্বকে একটা গ্রামের মতো ভাবা হয়, সেখানে দেখা যায় যে বিশ্বে প্রবেশ করাও কোনো ব্যাপার না। তোমার যে কোনো চিন্তা চেতনা, তোমার যে কোনো প্রোডাক্ট নিয়ে তুমি বিশ্ব বাজারে সহজেই ঢুকতে পারো। হ্যাঁ, তোমার কাছে যে প্রযুক্তি রয়েছে সে প্রযুক্তির সাহায্য নিয়ে তুমি যে কোনো সময় এই স্টেপ নিতে পারো। তো স্বাভাবিকভাবেই এখন সে ব্যবসা করতে করতে দেখতেছে যে তার ব্যবসার বিশেষ পরিবর্তন দরকার, ব্যবসাকে আরো উন্নতি, আরো বৃহৎ আয়তনে নিয়ে যাওয়া দরকার। এই লার্জ স্কেলে যখন চিন্তা করবে সে, তখন তার কোম্পানিকে প্রাইভেট থেকে পাবলিকে নিয়ে যাবে। হ্যাঁ, তাই রূপান্তর করতে গেলে তার কি করতে হবে? বিশেষ প্রস্তাব গ্রহণ ও পরিমেল নিয়মাবলী পরিবর্তন। সে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিকে করার জন্য বিশেষ প্রস্তাব গ্রহণে তারা সিদ্ধান্ত নিয়ে রাখবে। সবাই সিদ্ধান্ত নিয়ে রাখবে যে আমরা প্রাইভেট থেকে পাবলিকে যাওয়ার সিদ্ধান্ত, ঐক্যমত থাকতে হবে। পরিমেল নিয়মাবলীর পরিবর্তন, ধারাগুলো, বিষয়গুলো যেখানে যেখানে প্রাইভেটের কথাগুলো লেখা ছিল সেটা পরিবর্তন করে পাবলিকের নিয়মাবলী ইনক্লুড করবে। বুঝা গেছে? তারপর হলো বিবরণপত্র। বিবরণপত্র, বিকল্প বিবরণপত্র, বিবৃতি পেশ। কিছু কিছু তোমার বাংলায় লেখায় ভুল আছে, তোমরা একটু দেখে নিও। এটা আমাদের প্রথমটা বিশেষ বিশেষ প্রস্তাব গ্রহণ, পরিমেল নিয়মাবলী। ওই ল্যাপটপে বানানটা লিখতে যে আসতেছে না, ওটা আসে না মাঝে মাঝে। তারপর বিকল্প বিবৃতি, বিবৃতিতে একটু ভুল হয়েছে, বিবৃতি পেশ। তাহলে এখানে হলো বিবরণপত্র। আমরা জানি বিবরণপত্র পেশের জন্য আগাতে হবে, এতদিন তার লাগছিল না, এখন তাকে সে পাবলিকে রূপান্তর করবে, তখন তার বিবরণপত্র তৈরি করতে হবে, যেটা নিবন্ধকের কার্যালয়ে তাকে জমা দিতে হবে। পরিচালক সংখ্যা উন্নীতকরণ। দেখো,
পরিচালক সংখ্যা আগে ছিল সর্বনিম্ন 2 জন, এখন তাকে পরিচালক সংখ্যা সর্বনিম্ন 3-ই আসতে হবে, উন্নতি করতে হবে। এবং তালিকা কে কে পরিচালক হবে, কে কিভাবে শেয়ার ক্রয় করবে, এটার একটা নাম, তাদের ফোন নাম্বার, তাদের সম্মতি, হ্যাঁ, এগুলা আর একটা তালিকা পেশ করতে হবে, তাদের স্বাক্ষর, হ্যাঁ, স্বাক্ষর সহ এগুলা সাবমিট করতে হবে। এরপর তার নাম সংশোধন করতে হবে, তার নাম আগে যেটা ছিল সেটাকে কারেকশন করে সে কি নাম নিবে সেটা সংশোধন করে সে প্রাইভেট থেকে পাবলিকে সে রূপান্তর হতে পারবে। হ্যাঁ, তাহলে প্রাইভেট থেকে পাবলিকেও রূপান্তর হওয়া যাবে। হ্যাঁ, যে যেখানে আছো সেখান থেকে তুমি বৃহদায়তনের চিন্তা করতেছো, তো স্বাভাবিকভাবেই এটা তোমার জন্য দরকার হয়ে পড়লে তুমি সেটা করবে। হ্যাঁ, এটাই তো নিয়ম। এরপর আমাদের যে পরবর্তী বিষয়টা সেটা হলো যৌথ মূলধনী কোম্পানি অংশীদারি ব্যবসায় থেকে উত্তম ব্যাখ্যা করো। এরকম প্রশ্ন, যৌথ মূলধনী কোম্পানি অংশীদারি ব্যবসায় থেকে উত্তম ব্যাখ্যা করো। দেখো, দীর্ঘদিন ধরে অংশীদারি ব্যবসা করে আসছে, অংশীদারি ব্যবসার দায় কেমন ছিল বলো? অসীম ছিল। ঠিক বলেছ, অসীম ছিল। আর যৌথ মূলধনের দায় কি? সসীম। সে যে মূলধন দেবে, মূলধনের মধ্যে তার দায় সীমাবদ্ধ থাকবে। তো এখানে যৌথ মূলধনী কোম্পানি অংশীদারি ব্যবসায় থেকে উত্তম, এটা ব্যাখ্যা করার জন্য এই বিষয়টার টপিক কি হবে, যে অধিক মূলধন। কার অধিক মূলধন? যৌথ মূলধনী কোম্পানির মূলধন, সেটা প্রাইভেট হোক পাবলিক হোক, তার মূলধন কিন্তু অধিক। মূলধন অধিক মানে কি? সে বৃহদায়তনে ব্যবসা করতে পারবে। মূলধন মানে অধিক, অধিক কি? সে তার চিন্তা চেতনাকে দেশব্যাপী বিশ্বব্যাপী নিয়ে যেতে পারবে। অধিক মূলধন মানেই হলো তোমার ব্যবসা সম্প্রসারণ, ব্যবসার পরিধি অনেক বৃদ্ধি করা। তারপর এতদিন ছিল অসীম দায়, এখন তোমার হবে কি? সীমিত দায়। বুঝছো বিষয়টা? অসীম দায় ছিল, এতদিন ব্যবসা করছো তুমি, কিন্তু ছিল এই জন্য হলো আমি এখন অত চিন্তা করতে হবে না আমার, আমি যেটুকু মূলধন দিয়েছি তার ভিতরে আমার দায় ভাগ অনুযায়ী সীমাবদ্ধ থাকবে। ঠিক আছে? তারপর চিরন্তন অস্তিত্ব। দেখো, আমার এতদিন ব্যবসা প্রতিষ্ঠান, আমি অংশীদারে ছিলাম, যেন যদি কোনো অংশীদার মারা গেল, হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে সেটা বিলোপ সাধনের দিকে চলে যাবে। কিন্তু এখানে কিন্তু চিরন্তন অস্তিত্ব, এখানে কিন্তু শেয়ার হোল্ডার মারা গেলে কিন্তু বিলোপ সাধন হবে। আইনে যতক্ষণ পর্যন্ত এর বিলোপ সাধন না হবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু আলাদা সত্তা একটা। কোম্পানি কিন্তু আলাদা সত্তা, সে কিন্তু ব্যক্তি সত্তায় পরিচালিত হয় না। তার একটা আর্টিফিশিয়াল এন্টিটি রয়েছে কিন্তু, ঠিক আছে, পৃথক সত্তা। এখানেই বলা রয়েছে যে আমি এতদিন যে সত্তায় ব্যবসা করেছি, সেটার থেকে একটা পৃথক সত্তা সম্পন্ন ব্যবসা হলো যৌথ মূলধনী ব্যবসা সংগঠন। যৌথ মূলধনী ব্যবসা সংগঠন হলো এর পৃথক সত্তা। শেয়ার হস্তান্তর যোগ্যতা। এতদিন আমি শেয়ার হস্তান্তর করতে পারতাম না, বা আমার অংশ যদি কাউকে দিতেও চাইতাম, আমার ছোট ভাই বা আমার সন্তানদেরকে আমি যদি আমার শেয়ার অংশ অংশীদারি ব্যবসায় থেকে দিতে চাইতাম, কিন্তু আমি কিন্তু পারতাম না। আমাকে কি করতে হবে? আমাকে ওই সকল অংশীদারদের সাথে আবার চুক্তিবদ্ধ করতে হবে যে আমাকে বাদ দিয়ে ওকে নেওয়া হোক, ওর আবার সেই যোগ্যতা থাকতে হবে, সে অনুযায়ী সে অংশীদার হতে পারবে। কিন্তু এখানে কিন্তু সেটা না। যৌথ মূলধনী কোম্পানিতে পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার গুলো যে কিনবে সেই কিন্তু মালিক হয়ে যাবে। সেই মালিক হয়ে যাবে। তাহলে শেয়ারের হস্তান্তর যোগ্যতা রয়েছে বিধায় এটি একটি শ্রেয় কোম্পানি, শ্রেয় প্রতিষ্ঠান। তারপর বৃহদায়তন ব্যবসায়ের সুযোগ। আমরা বৃহদায়তন ব্যবসা কি বলতে বুঝাই? আমরা যে ব্যবসা তারা এতদিন করেছিল তার থেকে অনেক বৃহদায়তনের সুযোগ সুবিধা নিয়ে আসতে পারবে, ভারী শিল্প স্থাপন করতে পারবে, যন্ত্রপাতি তাদের উৎপাদন বৃহদায়তনে নিয়ে আসতে পারবে। ফলে এটা একটা গুরুত্বপূর্ণ আমার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বৃহদায়তন ব্যবসার সুযোগ নিশ্চিত করা যাবে অংশীদারি থেকে। বোঝা যাচ্ছে বিষয়টা? তারপর ঋণের সুবিধা। তুমি কোম্পানি সংগঠন হিসেবে তোমার ঋণ সুবিধা, তুমি যদি কৃত্রিম ব্যক্তি সত্তা, তুমি বিভিন্ন প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা থেকে তুমি ঋণের সুযোগ পেয়ে যাবে অনেক বেশি। ঋণের সুবিধা পাওয়া মানে হলো তোমরা ব্যবসা সম্প্রসারণ করতে পারবে। তারপর গণতন্ত্র অনুসরণ। এখন ডেমোক্রেসির প্র্যাকটিস করা সম্ভব হবে।
যে এটা অধিকাংশ সদস্যদের মতামত কোন দিকে, অধিকাংশ সদস্যরা কি চাচ্ছে তার উপর ভিত্তি করে, কারো স্বেচ্ছাচারিতার সুযোগ থাকবে না এখানে। তাহলে আমার এই প্রতিষ্ঠানে যাওয়াই তো উত্তম হবে নাকি? হ্যাঁ। তাহলে গবেষণা উন্নত প্রযুক্তির ব্যবহার, তুমি কোনো বিষয়ে যদি গবেষণা না করো, উন্নত প্রযুক্তির ব্যবহার না করো, তাহলে কিন্তু তুমি চলমান বিশ্বের সাথে খাপ খাওয়াতে পারবে না। তোমাকে দিন দিন গবেষণা করতে হবে। তুমি যে পদ্ধতিতে আছো, তুমি যে পদ্ধতিতে তোমার উত্তরপত্র সাবমিট করতেছো, সে উত্তরপত্র সাবমিট করতে আরো কি পদ্ধতি প্রয়োগ করে নতুন নতুন ভাবে তুমি সাবমিট করতে পারো, সেটা তুমি দিন দিন চিন্তা করবা। এটা নিয়ে চিন্তা করবা যে কিভাবে স্বল্প সময়ে অধিক নাম্বার নিয়ে আসা যায়। হ্যাঁ, প্রত্যেকটা টপিক ধরে তার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তুমি আলোচনা শুরু করবা। তো আমরা টিচাররা যারা খাতা দেখি, আমরা তো ওগুলোই দেখি যে টপিক ঠিক আছে কিনা। যৌথ মূলধনী কোম্পানির মূল দিকগুলো ঠিক রেখে তুমি যে কোনো জায়গা থেকে তুমি তোমার উত্তর সাজাতে পারবা। তো এইসব গবেষণার যত সুযোগ থাকবে, ততই সে জাতি, দেশ উন্নত হবে। গবেষণা মানুষের ফলাফল নিয়ে আসে, যেটা স্বীকৃত একটা বিষয়। হ্যাঁ, ব্যক্তির ধারণা থেকে গবেষণা অনেক বেশি গুরুত্বপূর্ণ। উন্নত প্রযুক্তির ব্যবহার তোমরা দেখতে পাচ্ছ, এখনই এর ফল তোমরা ভোগ করতেছো। আমরা যদি উন্নত প্রযুক্তি না নিতাম, আমরা যদি সেই ইয়ার জন্য অপেক্ষা করতাম যে যখন প্রতিষ্ঠান খুলবে তখনই তোমরা কেবলমাত্র ক্লাস করবে। হ্যাঁ, আমরা প্রযুক্তি যেহেতু আমাদের আছে, আমরা বিশ্বাস করি তোমরা উচ্চতর শিক্ষার্থী হিসাবে তোমাদের কাছেও সেই প্রযুক্তির ডিভাইস গুলা রয়েছে, তার সহজেই আমরা সেটা বিনিময় করতে পারি। আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে দেখো আমরা আজকে কতটা সারা দেশব্যাপী তাদের শিক্ষা কার্যক্রমে সবাই অংশগ্রহণ করেছে, কিন্তু সবাই অংশগ্রহণ করেছে। ফলে কারো শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে না এবং সবাই মনোবল হারাচ্ছে না। শিক্ষার্থীরা সাধারণত তারা ক্লাসে যাবে। তোমরা তো আগে বুঝতো যে ক্লাস না করলে ভালো লাগে, না করলেই ভালো লাগে। আসলে দেখো, মানুষের প্র্যাকটিস যা, ইউজ টু যেটা, একজন শিক্ষার্থীর কাজই হলো ক্লাসে যাওয়া। আমি শিক্ষক, আমার কাজই হলো ক্লাস নেওয়া। আমার এগুলো না করলে আমারও ভালো লাগবে না, আবার তোমার গত এর 2 দিন 3 দিন 1 মাস এভাবে থাকা যায়, কিন্তু এভাবে দীর্ঘদিন ধরে কিন্তু থাকাটা এটাও একটা ঝামেলা। এটা মানসিকভাবে মানুষ দুর্বল হয়ে পড়ে। তো সেক্ষেত্রে আমাদেরকে কাজের ভিতর থাকতে হবে, কাজকে বিশ্বাস করতে হবে, কাজকে নিয়ে চলতে হবে। আমাদের গবেষণা, আমাদের উন্নত প্রযুক্তি যেগুলো ডিভাইস আমাদের রয়েছে, সেই ডিভাইস গুলো আমরা কিভাবে ভালো কাজে ব্যবহার করা যায়, ডিভাইস গুলো নিয়ে কিভাবে ভালো কিছু আয়ত্তে নিয়ে আসা যায়। আমার যে কোয়ালিটি, আমার যে এডুকেশনাল কোয়ালিটি যেটা আর কি, সেটাকে বাড়াবো কেমনে, আমি সেই সব ক্ষেত্রে আমরা প্রযুক্তি ব্যবহার করব। প্রযুক্তি যে কোনো সুবিধা ব্যবহার তখনই নেবা যেটা তোমার দ্বারা ডেভেলপমেন্টে কাজে লাগবে, তোমার ডেভেলপমেন্টে কাজে লাগবে। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী আমাদের বিষয়ের মধ্যে যৌথ মূলধনীর যে বিষয়গুলো এখানে স্পষ্ট হয়েছে, এরপর আমরা প্রাইভেট পাবলিক লিমিটেডের পার্থক্যের মধ্যে আমরা যেতে পারি কিনা দেখো। এখানে গঠনগত পার্থক্য রয়েছে কিনা, সদস্যগত পার্থক্য রয়েছে কিনা দেখো। সদস্য ও সর্বনিম্ন 2 জন ও সর্বোচ্চ 7 জন। কার্য শুরু, কার প্রাইভেট লিমিটেড কোম্পানি সে কাজ শুরু করতে পারে নিবন্ধনের পরই, আর পাবলিক লিমিটেড কোম্পানি সে নিবন্ধনের পর কাজ শুরু করতে পারে না। শেয়ার বিক্রয়, তাহলে শেয়ার হোল্ডার ছাড়া অন্য কারো কাছে শেয়ার বিক্রয় আহ্বান জানাতে পারে না কে? প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর শেয়ার হোল্ডার ছাড়া যে কাউকে আহ্বান জানাতে পারে, কে পারে? পাবলিক লিমিটেড কোম্পানি। তা বিবরণপত্র কি? বিবরণপত্রের বিকল্প বিবৃতি তৈরির প্রয়োজন পড়ে না কার? কার পড়ে না? প্রাইভেট লিমিটেড কোম্পানির। আর পাবলিক লিমিটেড কোম্পানি তাকে তৈরি করতে হয়। তারপর আসো শেয়ার হস্তান্তর। শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। কার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়? বলো। প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। এইভাবে আমরা তারপর ন্যূনতম মূলধনের একটা পার্থক্য রয়েছে, যে অপরিহার্য নয় কিন্তু ইয়ার জন্য, প্রাইভেট লিমিটেডের জন্য আরো তৈরি করতেই হয়, বাধ্যতামূলক ভাবে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়।
পরিচালকের সংখ্যা তোমাদের বলছিলাম সর্বনিম্ন 2 জন, আর এখানে সর্বনিম্ন 3 জন। এই বিষয়টা আমাদের পার্থক্যগত বিষয় যেটা রয়েছে আমরা সেটা দেখলাম। আমাদের এরপর আমাদের বাংলাদেশে যৌথ মূলধনী কোম্পানির জনপ্রিয়তার কারণ কি? একটা বিষয় রয়েছে। বাংলাদেশে যৌথ মূলধনী কোম্পানির জনপ্রিয়তার কারণ হিসেবে আমরা কি বলতে পারি? দেখো, এখানে আমরা যৌথ মূলধনীর কারণ বের করো তুমি কয়েকটা, যে এই কারণগুলোর জন্য যৌথ মূলধনী জনপ্রিয় ব্যবসা সংগঠন। যেমন অধিক মূলধন। অধিক মূলধন জনপ্রিয়তার অনেক কারণ। অধিক মূলধন সবার মধ্যে ঝুঁকি বন্টন করে দেওয়া যায়, হ্যাঁ, রিস্ক ফ্রি থাকে, মূলধনের মধ্যে সীমাবদ্ধ থাকে। তারপর সীমিত দায়, সবার দায় সীমিত। তারপর আকর্ষণীয় বিনিয়োগ ক্ষেত্র, যেখানে চিরন্তন অস্তিত্ব, সীমিত দায়, স্বল্প মূল্যে শেয়ার করার সুযোগ থাকে। তোমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়েই তুমি ছোট বড় সকল বিনিয়োগকারী এখানে অংশগ্রহণ করতে পারে। তাহলে আকর্ষণীয় বিনিয়োগ এটা। তারপর চিরন্তন অস্তিত্ব, চিরন্তন অস্তিত্ব সম্পন্ন একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তুমি বিনিয়োগ করলা, তা তুমি নিশ্চিন্তে থাকতে পারো স্বাভাবিকভাবেই। এই জন্য জনপ্রিয়। তারপর স্বাধীন সত্তা আছে। স্বাধীন সত্তা কার? কোম্পানির তার নিজস্ব স্বাধীন সত্তা রয়েছে। সে নিজ নামে সহজেই পরিচালিত হতে পারে, যা এক মালিকানায় নাই, অংশীদারের নাই, এটা হতে পারে। তারপর তোমার প্রয়োজন, তোমার এখন কোনো টাকা পয়সার প্রয়োজন, বা তোমার এখন বিনিয়োগ করতে চাচ্ছ না, বা তোমার শেয়ারগুলোর টাকা তুমি উঠিয়ে নিতে চাচ্ছ, তাহলে কি করবা? তুমি তো এটা হস্তান্তর করে দিবা। বোঝা যাচ্ছে বিষয়টা? তারপর হলো ঝুঁকি বন্টন। তোমরা জানো এত শেয়ার হোল্ডারের মধ্যে যেহেতু মূলধন সংগ্রহ করা হয়, ঝুঁকি এরকম বন্টন করা সহজ হয়ে যায়। একটা ক্ষতি তো হতেই পারে। তুমি যেখানেই প্রফিট গেইন করতে যাবে সেখানে রিস্ক ফ্রি কোনো প্রফিট গেইন করা যায় না, কিন্তু এটা জেনে রেখো। রিস্ক থাকবেই। প্রত্যেকটা কাজে একটা ঝুঁকি থাকবে। এই ঝুঁকি ছাড়া কিন্তু কাজ হবে না। তাহলে এই ঝুঁকি বন্টনও করা যায়, আবার ঝুঁকিও আছে, আবার বন্টন করারও সুযোগ পাইলাম কোথায়? যৌথ মূলধনী কোম্পানিতে। এই জন্য জনপ্রিয় সে একটি প্রতিষ্ঠান। সম্প্রসারণের সুযোগ। আমি যত বড় প্রতিষ্ঠান করতে চাচ্ছি, আমি প্রথম লোকালি আমি চিন্তা করেছিলাম, সেখান থেকে আমি দেশব্যাপী কান্ট্রি ওয়াইড চিন্তা করলাম। এখন আমি সেটাকে বিশ্ব পরিসরে চলে যেতে চাচ্ছি। তাহলে এই ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা ভাবনা সম্ভব, যেখানে সেটা হলো কোম্পানি সংগঠন। কোম্পানি সংগঠনের সম্প্রসারণের বেশ সুযোগ রয়েছে, কেননা যেহেতু মূলধন, অধিক মূলধন, অধিক মূলধন, অধিক লাভের সুযোগ। যেসব সম্ভাবনাগুলো মানুষ যেতে পারে না সেটা কোম্পানির মাধ্যমে যায়, ফলে লাভ বেশি করা সম্ভব হয়। বুঝছো সেটা? ঋণের সুযোগ থাকে, তারপর কর অব্যাহতির সুযোগ থাকে। সেটা যৌথ মূলধনী কোম্পানিতে গেলে কিছুটা কর অব্যাহতি সরকার থেকে পেয়ে থাকবে। এই মোটামুটি আমরা যৌথ মূলধনীর যে বিষয়গুলো আমরা শিখলাম, সেখানে আর বাকি তেমন কিছু আমরা দেখছি না। পরবর্তী লেকচারে তোমাদের বাকিগুলো আমরা নিয়ে আসব। এটা একটু বড় চ্যাপ্টার বিধায় আমরা সবই বলেছি অন্তত পক্ষে। তোমরা একটু হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানির নাম আবার স্মরণ করে দিতে চাচ্ছি। মনে আছে তো? হোল্ডিং কোম্পানি যে অন্য কোম্পানির 50 ভাগের বেশি মালিকানা গ্রহণ করে, যে অন্য কোম্পানির 50 ভাগের বেশি ভোটদানের ক্ষমতা যার থাকে, পরিচালনায়, পরিচালক নিয়োগের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণে যার ক্ষমতা বেশি থাকে, যার শেয়ার, অন্য কোম্পানির শেয়ার 50 ভাগের বেশি যিনি ক্রয় করে থাকে, যে প্রতিষ্ঠান ক্রয় করে থাকে, তারা হোল্ডিং কোম্পানি। কিন্তু মনে আছে তো? সাবসিডিয়ারি কোম্পানি কোনটা? সাবসিডিয়ারি কোম্পানি হলো ওইটা যেটা যে বিক্রি করলো, যে ক্ষমতা দিল, যে অন্যকে 50% অধিক ভোটদানের ক্ষমতা দিল, যে কোম্পানিকে যে দিল,
সে হবে সাবসিডিয়ারি কোম্পানি। বুঝা যাচ্ছে বিষয়টা? তারপর সরকারি কোম্পানি, তোমাদেরকে বলছি সরকারি মালিকানায় থাকতে পারে, সভাপতি থাকতে পারে, কিন্তু বেশিরভাগ 50 ভাগের বেশির মালিকানা সরকারের থাকবে এখানে। সরকারের পরিচালনা নিয়ন্ত্রণ থাকবে সরকারি কোম্পানি। তারপর মোটামুটি তোমাদের সবই তোমাদের বলা হলো। কোম্পানি মূলত আগের কোম্পানি থেকে একটু গঠন প্রণালী একটু জটিল। কোম্পানির দায় কি? দায় সসীম। কোম্পানি আইন 1994, কোম্পানির কৃত্রিম ব্যক্তি সত্তা আমরা নিয়ে আলোচনা করেছি, আমরা চিরন্তন অস্তিত্ব নিয়ে আলোচনা করেছি, পারপেচুয়াল সাকসেশন যেটা আর্টিফিশিয়াল এন্টিটি, তোমরা এগুলা দেখছো। হ্যাঁ, নিজ নামে পরিচালিত হবে, আইনগত মর্যাদা, ব্যক্তি না হয়ে ব্যক্তির মতো সে আইনগত মর্যাদা লাভ করবে। হ্যাঁ, সে নিজস্ব নামে সিলমোহরে সে চুক্তিবদ্ধ হতে পারবে, প্রতিনিধিত্ব করতে পারবে। ঠিক আছে, এটা কৃত্রিম ব্যক্তি সত্তা। তারপর আমাদের আর তেমন কোনো বিষয় এই চ্যাপ্টারের মধ্যে আর দেখছি না। তারপর যৌথ মূলধনের বাকি অংশে আবার পরের লেকচার আমরা চলে যাব। তো তোমরা ইতিমধ্যেই 6টি লেকচার শুনেছ, দেখেছ। আমরা চেষ্টা করতেছি বাকি কয়টি আমরা দিয়ে পুরো সাবজেক্ট সম্পর্কে তোমাদেরকে অবহিত করব, এবং এ বিষয়ে তোমরা একটা প্রস্তুতি নিয়ে আগামী পরীক্ষায় যেতে পারবে ইনশাল্লাহ। এই দুর্যোগকালীন সময়ে যে আমরা এই প্রস্তুতি নিতে সক্ষম হচ্ছি, এটা আমাদের সৌভাগ্য। বা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে আমাদেরকে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে, সেটার জন্য আমরাও আসলে আনন্দিত যে সারা দেশব্যাপী আমরা শিক্ষার্থীদেরকে এই লেকচার দিতে পারতেছি। তোমরা সবাই শুনতে পারতেছো। স্বাস্থ্যবিধি মেনেই বাসায় থেকে আমরা এই কাজগুলো করতেছি। বাসায় বসেই আমরা এই লেকচারগুলো দিচ্ছি, এবং সেটা অনলাইনে আবার তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। তো স্বাভাবিকভাবে এভাবেই সব সমাধান হয়ে যাবে। পৃথিবীতে যত সমস্যাই আসুক না কেন, ইনশাল্লাহ এভাবেই সমাধান হবে। আমরা ধীরে ধীরে সমাধান দিকে যাব। শিক্ষার্থীরা তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং লেখাপড়া করার ক্ষেত্রে বেশি পরিমাণ মনোযোগী হবে, এবং যে টপিকটা সামনে পাবে, অনার্সের যে টপিকগুলো রয়েছে, যে যখনই নতুন কিছু আসবে তখনই তার ব্যাখ্যা করার একটা তোমার মধ্যে একটা টেন্ডেন্সি গ্রো করবে। যে এই যে আমি যে আজকে টপিকগুলো যে দিলাম, যে চিরন্তন অস্তিত্ব, কৃত্রিম ব্যক্তি সত্তা, তারপর তোমার বিবরণ পত্র, এসব বিষয়গুলো প্রবর্তক কারা, তারপর তোমার স্মারকলিপি, পরিমেল নেম বলি, প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড, তারপর বিধিবদ্ধ সভা বলছি, তারপর সাবসিডিয়ারি কোম্পানি, হোল্ডিং কোম্পানি। তো এইসব বিষয়গুলো তুমি যদি ব্যাখ্যা করার ক্ষমতা অর্জন করতে পারো, তো দেখবা যে তোমার প্রস্তুতি একসময় অনেক ভালো হয়ে গেছে। আর এগুলো যদি বারবার মুখস্থ করো, মুখস্থ অনার্স আর মুখস্থর বিষয়, মুখস্থ একটা বিষয় থাকবে, কিন্তু তুমি বোঝার আগে বিষয়টা সৃষ্টি করে নিবা, আগে বুঝে নিবা পয়েন্ট কয়টা আছে। এটা তো মুখস্থই করতে হবে, একটু ধারাবাহিক ভাবে একটু মেমোরিকে দিতে হয়। নইলে মেমোরি পরে সার্ভ করতে পারে না। তাহলে একইভাবে তুমি মেমোরিকে তুমি সেভ করার সিস্টেম চেঞ্জ করে দিবা, কখনো লিখে দিবা, লিখে লিখে কখনো মেমোরিতে দিবা, কখনো একটা ঘটনা ঘটিয়ে তুমি মেমোরিতে সেভ দিবা, দেখবা আর ভুলবা না তখন। তো এই জন্য প্রত্যেকটা ইভেন্ট জীবনে যা ঘটেছে তা কিন্তু সব কিন্তু তোমার স্মরণ নেই, কিন্তু যে সব ইভেন্ট গুলো তোমার ভিন্ন মাত্রায় হয়েছিল সেগুলো কিন্তু মনে আছে। তো ঠিক সেইভাবেই লেখাপড়াগুলো যখন সেভ দেবা মেমোরিতে, তখন একটা নিত্য নতুন একটা অবয়ব সৃষ্টি করে, আগের মতো না করে, গতানুগতিক না করে, একটু ভিন্ন ভিন্ন ভাবে একটু সেভ দেবা মেমোরিতে, তাহলে দেখবা যে থাকবে দীর্ঘদিন ধরে, এই যে বিষয়গুলো থাকবে। তো শিক্ষার্থীরা তোমরা দূর দূরান্তে অবস্থান করতেছ, তোমাদের এই ষষ্ঠ ক্লাসের শেষে তোমাদেরকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা অংশগ্রহণ করতেছো কষ্ট করে, কিন্তু ক্লাসগুলো করো, তাহলে
ভালোর দিকে যেতে পারবা ইনশাআল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।